নিজের ওয়াইফকে একটা গিফট দিলে যে এতগুলো কথা শুনতে হবে তা জানতো না নীল। আদ্রিতার কোম্পানির সাথে সম্প্রতি একটা বিদেশি কোম্পানির ডিল ফাইনাল হয়েছে। সেই সূত্রে বাড়িতে আজ উপহারের বন্যা বইতেছে। এমন সময় একটি বড় গিফট নিয়ে এগিয়ে আসলো বাড়ির কাজের লোক আর বলতে লাগলো, দিদিমণি, উপহারটা আপনার জন্য বিজন দাদা পাঠিয়েছেন। বিজনের কথা শুনে আদ্রিতার মুখ যেমন হাসিতে ফুটে উঠল, তেমনি নীলের মুখ রাগে কালো হয়ে গেল। বিজন হলো আদ্রিতার ইনভেস্টরম্যান এবং বন্ধু, তবে নীল বিজনকে একদমই দেখতে পারে না। বক্সটা খুলতে আদ্রিতা দেখতে পেল একটা হার। সেটা দেখে আদ্রিতা খুশি হয়ে গেল। আর সেখানে একটা চিরকুট ছিল আর তাতে লেখা ছিল, কংগ্রাচুলেশন আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরে তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এটা পরে আদ্রিতা অনেক খুশি হয়ে যায়। নীল এটা শুনে আদ্রিতাকে বলে, বিজন এসব করতেছে তোমাকে ইমপ্রেস করার জন্য। তখন আদ্রিতা রেগে বলে, নিজের তো ক্ষমতা নেই কিছু কিনে দেওয়ার জন্য, অন্যটার দিকে কেন হিংসা করতেছো? ঠিক আছে, আজকে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট এনে দাও, যার দাম 50,000 টাকার মতো, আর সেটা পরে আমি ডিল সাইন করব। তুমি কি পারবে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট কিনে এনে দিতে? নীল বলে ওঠে, পারবো, শুধু দুহাই তোমার, বিজনের সাথে ডিনারে যেও না। কথাটি যেন মনে থাকে। সেন পরিবার শহরের অন্যতম ধনী পরিবার, তবে এই পরিবারে কোনো নিন্দু কেউ সুখী পরিবার হিসাবে অপবাদ দিবে না। পাহাড় পরিমাণ চিন্তা নিয়ে না খেয়ে ভাঙ্গা স্কুটিটি নিয়ে বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল একটি পোস্টারের উপর, যাতে লেখা ছিল, রক্তদান জীবনদান, এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল বুঝে গেল পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের রক্ত অনেক রেয়ার ও পজিটিভ, বাজারে এর চাহিদা অনেক। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার মানুষের জন্য গিফট কিনবে। নিজের ভালোবাসার প্রমাণ করতে চায় নীল। ঠিকানাতে পৌঁছাতেই ডাক্তার লুফে নিল নীলকে। নীল 2 বোতল রক্ত দিল আর 30,000 টাকা পেয়ে গেল। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে, কিন্তু ডাক্তাররা তাতে রাজি হয় না। 30,000 টাকা নিয়ে নীল হাসপাতাল থেকে বেরিয়ে এলো। নীলের মাথাটাও ভীষণ ঘুরতেছিল আর পায়েও সে খুব একটা শক্তি পাচ্ছিল না। নীল ঘড়িতে তাকাতে চমকে ওঠে। ঘড়িতে তখন 2টা বাজছিল। নীলের চাই আরো 20,000 টাকা, হাতে সময় বেশি নেই। হঠাৎ নীলের চোখে অন্ধকার নেমে আসলো। সোজা গিয়ে নীল ধাক্কা মারলো একটা ফুড ট্রাকের উপর। মালিক বেরিয়ে এসে বলতে লাগলো, কি সব লোক, সকাল থেকে একটা লোক খুঁজতেছি পার্টিতে ওয়েটারের কাজের জন্য, তার মধ্যে আবার এসব উটকো ঝামেলা। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে নীলের বুকটা কেঁপে উঠল। ঘড়িতে তখন 3:30 বাজে। নীল বলে ওঠে, ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওই ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার কাজটা। 20,000 টাকা জোগাড় করতে হবে সন্ধ্যার আগে আমাকে। সে বলে, ঠিক আছে, একটা পার্টি আছে, সেখানে লোকদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এসব পারবেন তো আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 টাকা দেব, চলবে নাকি? প্রস্তাবটা লুফে নিল নীল। টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেনের বাগান বাড়িতে আজ বড়লোক বউদের কিটি পার্টি চলতেছে। সেখানে গিয়ে নীল নিজের নোংরা কাপড় রেখে ওয়েটারের ড্রেস পরে নিল। লোকটা বলে উঠলো, দাঁড়িয়ে আসছো কেন, খাবার সার্ভ করো। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো নীল। লোকের এঁটো কাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় শেষ করে সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে কমল বাবুর 15,000 টাকা নিয়ে 20,000 টাকা হলো নীলের কাছে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। মনে মনে ভাবলো, আদ্রিতা, আজকে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর নীল সব ধরনের বড় বড় মার্কেট খুঁজে অবশেষে একটা মার্কেটে এসে নীল রঙের একটা দামি ড্রেস পছন্দ করলো। তবে বিল মেটাতে গিয়ে আসল ঝামেলাটা হলো। এত মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা কোথায় গেল? নীলের মনে পড়লো সে নিজের জামা কাপড় ছেড়ে তো ওয়েটারের ড্রেস পরেছিল। সারা পার্টি চলা অবস্থায় ওই টাকাটা ছিল ওর পড়ে থাকা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে নিয়েছে টাকাটা। মাথায় বাজ পড়ল নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বের হবে আদ্রিতা। কি হলো, পেমেন্টটা তো করুন, বলতে লাগলো দোকানদার। নীল বলে, দাদা, আমি পুরো টাকাটা নিয়ে এসেছিলাম, তবে 30,000 টাকা চুরি হয়ে গিয়েছে। ড্রেসটা আমাকে দিন, বাকি টাকাটা আমি দিয়ে দেব, কথা দিলাম। দোকানদার বলতে থাকে, যে অবস্থায় দোকানে এসেছিলেন দেখেই বুঝেছিলাম, কেনার তো মুরুত নেই। এই কে আছিস, একে গলা ধাক্কা দিয়ে বের করে দে তো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরে আসলো নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালা পরিয়ে দিল নীলকে। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম। নীল সিঁড়ির দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল, কারণ বিজনের দেওয়া ড্রেসটা পরেই আসতেছিল আদ্রিতা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলার সুযোগও দিল না, যেন ও জানতোই নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে নিজের রুমে চলে আসলো নীল। পাশের ঘর থেকে টিভিতে একটা নিউজ শুনে স্থির হয়ে গেল নীল।
শুনতে পায় দেশের অন্যতম এবং বৃহত্তম নির্মাণ সংস্থা রায়চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেড এর ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ ব্যস্ত হয়ে নিজের সস্তা ফোনটি উঠিয়ে নিল নীল। দেখল 40টা মিস কল আর 10টা টেক্সট মেসেজ। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল কলটা রিসিভ করতে ওদিক থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। নীল বলে উঠল, হ্যাঁ বলুন শশাঙ্ক রায়চৌধুরী। শশাঙ্ক বলতে লাগলো, কেমন আছিস দাদু ভাই, তোকে অনেক মিস করি। নীল বলল, এতগুলো বছর লেগে গেল আমাকে মিস করতে? সে বলে, জানি দাদু ভাই তুই অনেক রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে রেগে থাকারই কথা। তবে বিশ্বাস কর, এতগুলো বছর আমি তোর কথা না ভেবে একটা মুহূর্তও কাটাতে পারি নাই। খবরে শুনলাম রায়চৌধুরী গ্রুপ নাকি ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়লো নাকি। সে বলতে থাকে, তোর কি ধারণা এতদিন পরে তোর সাথে বিজনেস ম্যাটার নিয়ে আমি কল করেছি? না রে দাদু ভাই, আমি তো তোর গলাটা শুনবো বলে কল করেছি। নীল বলে ওঠে, গলা তো শুনেছেন, তাহলে এখন রাখি। না না, ফোনটা রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের মন তো অনেক বড়। নীল বলে ওঠে, আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আপনারাও ভালো থাকেন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক বলে, কিন্তু দাদু ভাই আমি তো একবারেই ভালো নেই। নীল বলে, কেন, কি হয়েছে? শশাঙ্কবাবু হাড়ে হাড়ে জানতো যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে মেনে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করতেছিল তিনি, কারণ নীলের কাছেই আছে রায়চৌধুরী গ্রুপকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো জবাব দিচ্ছে এখন, কখন আসি কখন নেই। ভীষণ দেখতে ইচ্ছা করতেছে তোকে, আয়না একবার চোখের দেখা দেখে নেই। নীল জানে হঠাৎই উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। না চাইতেও নীল শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু শেষবার, তবে আমি বাড়িতে নয় আপনার অফিসে আপনার সাথে দেখা করব। আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল নীল। নীল বোকা নয়, ও জানে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবরটা মার্কেটে রটে যাবার পরেই হঠাৎ শশাঙ্কবাবু ওকে মিস করা শুরু করেছে। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই ল্যাপটপটা ওপেন করে ইন্টারনেটে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর যাবতীয় তথ্য জেনে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু কথা হলো, সত্যি কি রায়চৌধুরী গ্রুপ ডুবতে চলেছে? হঠাৎ এত বছর পর শশাঙ্কবাবু মরিয়া হয়ে নীলকে খোঁজা শুরু করলো কেন? নীলকে তার কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে থ্যাঙ্কস জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নিজের ওয়াইফকে একটা গিফট দিলে যে এতগুলো কথা শুনতে হবে তা জানতো না নীল। আদ্রিতার কোম্পানির সাথে সম্প্রতি একটা বিদেশি কোম্পানির ডিল ফাইনাল হয়েছে। সেই সূত্রে বাড়িতে আজ উপহারের বন্যা বইতেছে। এমন সময় একটি বড় গিফট নিয়ে এগিয়ে আসলো বাড়ির কাজের লোক আর বলতে লাগলো, দিদিমণি উপহারটা আপনার জন্য বিজন দাদা পাঠিয়েছেন। বিজনের কথা শুনে আদ্রিতার মুখ যেমন হাসিতে ফুটে উঠলো, তেমনি নীলের মুখ রাগে কালো হয়ে গেল। বিজন হলো আদ্রিতার ইনভেস্টরম্যান এবং বন্ধু, তবে নীল বিজনকে একদমই দেখতে পারে না। বক্সটা খুলতে আদ্রিতা দেখতে পেল একটা হার। সেটা দেখে আদ্রিতা খুশি হয়ে গেল, আর সেখানে একটা চিরকুট ছিল আর তাতে লেখা ছিল, কংগ্রাচুলেশন আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরে তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এটা পরে আদ্রিতা অনেক খুশি হয়ে যায়। নীল এটা শুনে আদ্রিতাকে বলে, বিজন এসব করতেছে তোমাকে ইমপ্রেস করার জন্য। তখন আদ্রিতা রেগে বলে, নিজের তো ক্ষমতা নেই কিছু কিনে দেওয়ার জন্য, অন্যটার দিকে কেন হিংসা করতেছো? ঠিক আছে, আজকে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট এনে দাও যার দাম 50,000 টাকার মতো, আর সেটা পরে আমি ডিল সাইন করব। তুমি কি পারবে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট কিনে এনে দিতে? নীল বলে ওঠে, পারবো, শুধু দুহাই তোমার বিজনের সাথে ডিনারে যেও না। কথাটি যেন মনে থাকে। সেন পরিবার শহরের অন্যতম ধনী পরিবার, তবে এই পরিবারে কোনো নিন্দু কেউ সুখী পরিবার হিসাবে অপবাদ দিবে না। পাহাড় পরিমাণ চিন্তা নিয়ে না খেয়ে ভাঙ্গা স্কুটিটি নিয়ে বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল একটি পোস্টারের উপর, যাতে লেখা ছিল, রক্তদান জীবনদান, এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়।
নীল বুঝে গেল পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের রক্ত অনেক রেয়ার ও পজিটিভ, বাজারে এর চাহিদা অনেক। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার মানুষের জন্য গিফট কিনবে, নিজের ভালোবাসার প্রমাণ করতে চায় নীল। ঠিকানাতে পৌঁছাতেই ডাক্তার লুফে নিল নীলকে। নীল 2 বোতল রক্ত দিল আর 30,000 টাকা পেয়ে গেল। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে, কিন্তু ডাক্তাররা তাতে রাজি হয় না। 30,000 টাকা নিয়ে নীল হাসপাতাল থেকে বেরিয়ে এলো। নীলের মাথাটাও ভীষণ ঘুরতেছিল আর পায়েও সে খুব একটা শক্তি পাচ্ছিল না। নীল ঘড়িতে তাকাতে চমকে ওঠে, ঘড়িতে তখন 2টা বাজছিল। নীলের চাই আরো 20,000 টাকা, হাতে সময় বেশি নেই। হঠাৎ নীলের চোখে অন্ধকার নেমে আসলো। সোজা গিয়ে নীল ধাক্কা মারলো একটা ফুড ট্রাকের উপর। মালিক বেরিয়ে এসে বলতে লাগলো, কি সব লোক, সকাল থেকে একটা লোক খুঁজতেছি পার্টিতে ওয়েটারের কাজের জন্য, তার মধ্যে আবার এসব উটকো ঝামেলা। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে নীলের বুকটা কেঁপে উঠল। ঘড়িতে তখন 3:30 বাজে। নীল বলে ওঠে, ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওই ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার কাজটা। 20,000 টাকা জোগাড় করতে হবে সন্ধ্যার আগে আমাকে। সে বলে, ঠিক আছে, একটা পার্টি আছে, সেখানে লোকদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এসব পারবেন তো আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 টাকা দেব, চলবে নাকি? প্রস্তাবটা লুফে নিল নীল। টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেনের বাগান বাড়িতে আজ বড়লোক বউদের কিটি পার্টি চলতেছে। সেখানে গিয়ে নীল নিজের নোংরা কাপড় রেখে ওয়েটারের ড্রেস পরে নিল। লোকটা বলে উঠলো, দাঁড়িয়ে আসছো কেন, খাবার সার্ভ করো। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো নীল। লোকের এঁটো কাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় শেষ করে সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে কমল বাবুর 15,000 টাকা নিয়ে 20,000 টাকা হলো নীলের কাছে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। মনে মনে ভাবলো, আদ্রিতা, আজকে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর নীল সব ধরনের বড় বড় মার্কেট খুঁজে অবশেষে একটা মার্কেটে এসে নীল রঙের একটা দামি ড্রেস পছন্দ করলো। তবে বিল মেটাতে গিয়ে আসল ঝামেলাটা হলো। এত মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা কোথায় গেল? নীলের মনে পড়লো সে নিজের জামা কাপড় ছেড়ে তো ওয়েটারের ড্রেস পরেছিল। সারা পার্টি চলা অবস্থায় ওই টাকাটা ছিল ওর পড়ে থাকা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে নিয়েছে টাকাটা। মাথায় বাজ পড়লো নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বের হবে আদ্রিতা। কি হলো, পেমেন্টটা তো করুন, বলতে লাগলো দোকানদার। নীল বলে, দাদা, আমি পুরো টাকাটা নিয়ে এসেছিলাম, তবে 30,000 টাকা চুরি হয়ে গিয়েছে। ড্রেসটা আমাকে দিন, বাকি টাকাটা আমি দিয়ে দেব, কথা দিলাম। দোকানদার বলতে থাকে, যে অবস্থায় দোকানে এসেছিলেন দেখেই বুঝেছিলাম, কেনার তো মুরুত নেই। এই কে আছিস, একে গলা ধাক্কা দিয়ে বের করে দে তো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরে আসলো নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালা পরিয়ে দিল নীলকে। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম। নীল সিঁড়ির দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল, কারণ বিজনের দেওয়া ড্রেসটা পরেই আসতেছিল আদ্রিতা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলার সুযোগও দিল না, যেন ও জানতোই নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে নিজের রুমে চলে আসলো নীল। পাশের ঘর থেকে টিভিতে একটা নিউজ শুনে স্থির হয়ে গেল নীল। শুনতে পায় দেশের অন্যতম এবং বৃহত্তম নির্মাণ সংস্থা রায়চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেড এর ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ ব্যস্ত হয়ে নিজের সস্তা ফোনটি উঠিয়ে নিল নীল। দেখলো 40টা মিস কল আর 10টা টেক্সট মেসেজ। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল কলটা রিসিভ করতে ওদিক থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। নীল বলে উঠল, হ্যাঁ বলুন, শশাঙ্ক রায়চৌধুরী। শশাঙ্ক বলতে লাগলো, কেমন আছিস দাদু ভাই, তোকে অনেক মিস করি। নীল বলল, এতগুলো বছর লেগে গেল আমাকে মিস করতে? সে বলে, জানি দাদু ভাই, তুই অনেক রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে রেগে থাকারই কথা। তবে বিশ্বাস কর, এতগুলো বছর আমি তোর কথা না ভেবে একটা মুহূর্তও কাটাতে পারি নাই। খবরে শুনলাম রায়চৌধুরী গ্রুপ নাকি ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়লো নাকি। সে বলতে থাকে, তোর কি ধারণা এতদিন পরে তোর সাথে বিজনেস ম্যাটার নিয়ে আমি কল করেছি? না রে দাদু ভাই, আমি তো তোর গলাটা শুনবো বলে কল করেছি। নীল বলে ওঠে, গলা তো শুনেছেন, তাহলে এখন রাখি। না না, ফোনটা রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের মন তো অনেক বড়। নীল বলে ওঠে, আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আপনারাও ভালো থাকেন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক বলে, কিন্তু দাদু ভাই, আমি তো একবারেই ভালো নেই। নীল বলে, কেন, কি হয়েছে? শশাঙ্কবাবু হাড়ে হাড়ে জানতো, যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে মেনে নিতে হয়।
এতক্ষণ ধরে সেটাই করতেছিল তিনি, কারণ নীলের কাছেই আছে রায়চৌধুরী গ্রুপকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো জবাব দিচ্ছে এখন, কখন আসি কখন নেই। ভীষণ দেখতে ইচ্ছা করতেছে তোকে, আয়না একবার চোখের দেখা দেখে নেই। নীল জানে হঠাৎই উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। না চাইতেও নীল শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু শেষবার, তবে আমি বাড়িতে নয় আপনার অফিসে আপনার সাথে দেখা করব। আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল নীল। নীল বোকা নয়, ও জানে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবরটা মার্কেটে রটে যাবার পরেই হঠাৎ শশাঙ্কবাবু ওকে মিস করা শুরু করেছে। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই ল্যাপটপটা ওপেন করে ইন্টারনেটে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর যাবতীয় তথ্য জেনে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু কথা হলো, সত্যি কি রায়চৌধুরী গ্রুপ ডুবতে চলেছে? হঠাৎ এত বছর পর শশাঙ্কবাবু মরিয়া হয়ে নীলকে খোঁজা শুরু করলো কেন? নীলকে তার কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রয়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে থ্যাঙ্কস জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নিজের ওয়াইফকে একটা গিফট দিলে যে এতগুলো কথা শুনতে হবে তা জানতো না নীল। আদ্রিতার কোম্পানির সাথে সম্প্রতি একটা বিদেশি কোম্পানির ডিল ফাইনাল হয়েছে। সেই সূত্রে বাড়িতে আজ উপহারের বন্যা বইতেছে। এমন সময় একটি বড় গিফট নিয়ে এগিয়ে আসলো বাড়ির কাজের লোক, আর বলতে লাগলো, দিদিমণি, উপহারটা আপনার জন্য বিজন দাদা পাঠিয়েছেন। বিজনের কথা শুনে আদ্রিতার মুখ যেমন হাসিতে ফুটে উঠলো, তেমনি নীলের মুখ রাগে কালো হয়ে গেল। বিজন হলো আদ্রিতার ইনভেস্টরম্যান এবং বন্ধু, তবে নীল বিজনকে একদমই দেখতে পারে না। বক্সটা খুলতে আদ্রিতা দেখতে পেল একটা হার। সেটা দেখে আদ্রিতা খুশি হয়ে গেল, আর সেখানে একটা চিরকুট ছিল, আর তাতে লেখা ছিল, কংগ্রাচুলেশন আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরে তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এটা পরে আদ্রিতা অনেক খুশি হয়ে যায়। নীল এটা শুনে আদ্রিতাকে বলে, বিজন এসব করতেছে তোমাকে ইমপ্রেস করার জন্য। তখন আদ্রিতা রেগে বলে, নিজের তো ক্ষমতা নেই কিছু কিনে দেওয়ার জন্য, অন্যটার দিকে কেন হিংসা করতেছো? ঠিক আছে, আজকে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট এনে দাও, যার দাম 50,000 টাকার মতো, আর সেটা পরে আমি ডিল সাইন করব। তুমি কি পারবে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট কিনে এনে দিতে? নীল বলে ওঠে, পারবো, শুধু দুহাই তোমার, বিজনের সাথে ডিনারে যেও না। কথাটি যেন মনে থাকে। সেন পরিবার শহরের অন্যতম ধনী পরিবার, তবে এই পরিবারে কোনো নিন্দু কেউ সুখী পরিবার হিসাবে অপবাদ দিবে না। পাহাড় পরিমাণ চিন্তা নিয়ে না খেয়ে ভাঙ্গা স্কুটিটি নিয়ে বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল একটি পোস্টারের উপর, যাতে লেখা ছিল, রক্তদান জীবনদান, এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল বুঝে গেল পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের রক্ত অনেক রেয়ার ও পজিটিভ, বাজারে এর চাহিদা অনেক। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার মানুষের জন্য গিফট কিনবে। নিজের ভালোবাসার প্রমাণ করতে চায় নীল। ঠিকানাতে পৌঁছাতেই ডাক্তার লুফে নিল নীলকে। নীল 2 বোতল রক্ত দিল আর 30,000 টাকা পেয়ে গেল। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে, কিন্তু ডাক্তাররা তাতে রাজি হয় না। 30,000 টাকা নিয়ে নীল হাসপাতাল থেকে বেরিয়ে এলো। নীলের মাথাটাও ভীষণ ঘুরতেছিল, আর পায়েও সে খুব একটা শক্তি পাচ্ছিল না। নীল ঘড়িতে তাকাতে চমকে ওঠে, ঘড়িতে তখন 2টা বাজছিল। নীলের চাই আরো 20,000 টাকা, হাতে সময় বেশি নেই। হঠাৎ নীলের চোখে অন্ধকার নেমে আসলো। সোজা গিয়ে নীল ধাক্কা মারলো একটা ফুড ট্রাকের উপর। মালিক বেরিয়ে এসে বলতে লাগলো, কি সব লোক, সকাল থেকে একটা লোক খুঁজতেছি পার্টিতে ওয়েটারের কাজের জন্য, তার মধ্যে আবার এসব উটকো ঝামেলা। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে নীলের বুকটা কেঁপে উঠল। ঘড়িতে তখন 3:30 বাজে। নীল বলে ওঠে, ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওই ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার কাজটা। 20,000 টাকা জোগাড় করতে হবে সন্ধ্যার আগে আমাকে। সে বলে, ঠিক আছে, একটা পার্টি আছে, সেখানে লোকদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এসব পারবেন তো আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 টাকা দেব, চলবে নাকি? প্রস্তাবটা লুফে নিল নীল। টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেনের বাগান বাড়িতে আজ বড়লোক বউদের কিটি পার্টি চলতেছে। সেখানে গিয়ে নীল নিজের নোংরা কাপড় রেখে ওয়েটারের ড্রেস পরে নিল। লোকটা বলে উঠলো, দাঁড়িয়ে আসছো কেন, খাবার সার্ভ করো।
মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো নীল। লোকের এটো কাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় শেষ করে সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে কমল বাবুর 15,000 টাকা নিয়ে 20,000 টাকা হলো নীলের কাছে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। মনে মনে ভাবলো, আদ্রিতা, আজকে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর নীল সব ধরনের বড় বড় মার্কেট খুঁজে অবশেষে একটা মার্কেটে এসে নীল রঙের একটা দামি ড্রেস পছন্দ করলো। তবে বিল মেটাতে গিয়ে আসল ঝামেলাটা হলো, এ তো মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা কোথায় গেল? নীলের মনে পড়লো সে নিজের জামা কাপড় ছেড়ে তো ওয়েটারের ড্রেস পরেছিল। সারা পার্টি চলা অবস্থায় ওই টাকাটা ছিল ওর পড়ে থাকা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে নিয়েছে টাকাটা। মাথায় বাজ পড়লো নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বের হবে আদ্রিতা। কি হলো, পেমেন্টটা তো করুন, বলতে লাগলো দোকানদার। নীল বলে, দাদা, আমি পুরো টাকাটা নিয়ে এসেছিলাম, তবে 30,000 টাকা চুরি হয়ে গিয়েছে। ড্রেসটা আমাকে দিন, বাকি টাকাটা আমি দিয়ে দেব, কথা দিলাম। দোকানদার বলতে থাকে, যে অবস্থায় দোকানে এসেছিলেন দেখেই বুঝেছিলাম কেনার তো মুরুত নেই। এই কে আছিস, একে গলা ধাক্কা দিয়ে বের করে দে তো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরে আসলো নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালা পরিয়ে দিল নীলকে। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম। নীল সিঁড়ির দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল, কারণ বিজনের দেওয়া ড্রেসটা পরেই আসতেছিল আদ্রিতা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলার সুযোগও দিল না, যেন ও জানতোই নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে নিজের রুমে চলে আসলো নীল। পাশের ঘর থেকে টিভিতে একটা নিউজ শুনে স্থির হয়ে গেল নীল। শুনতে পায় দেশের অন্যতম এবং বৃহত্তম নির্মাণ সংস্থা রায়চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেড এর ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ ব্যস্ত হয়ে নিজের সস্তা ফোনটি উঠিয়ে নিল নীল। দেখলো 40টা মিস কল আর 10টা টেক্সট মেসেজ। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল কলটা রিসিভ করতে ওদিক থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। নীল বলে উঠল, হ্যাঁ বলুন, শশাঙ্ক রায়চৌধুরী। শশাঙ্ক বলতে লাগলো, কেমন আছিস দাদু ভাই, তোকে অনেক মিস করি। নীল বলল, এতগুলো বছর লেগে গেল আমাকে মিস করতে? সে বলে, জানি দাদু ভাই, তুই অনেক রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে রেগে থাকারই কথা। তবে বিশ্বাস কর, এতগুলো বছর আমি তোর কথা না ভেবে একটা মুহূর্তও কাটাতে পারি নাই। খবরে শুনলাম রায়চৌধুরী গ্রুপ নাকি ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়লো নাকি। সে বলতে থাকে, তোর কি ধারণা এতদিন পরে তোর সাথে বিজনেস ম্যাটার নিয়ে আমি কল করেছি? না রে দাদু ভাই, আমি তো তোর গলাটা শুনবো বলে কল করেছি। নীল বলে ওঠে, গলা তো শুনেছেন, তাহলে এখন রাখি। না না, ফোনটা রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের মন তো অনেক বড়। নীল বলে ওঠে, আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আপনারাও ভালো থাকেন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক বলে, কিন্তু দাদু ভাই, আমি তো একবারেই ভালো নেই। নীল বলে, কেন, কি হয়েছে? শশাঙ্কবাবু হাড়ে হাড়ে জানতো, যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে মেনে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করতেছিল তিনি, কারণ নীলের কাছেই আছে রায়চৌধুরী গ্রুপকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো জবাব দিচ্ছে এখন, কখন আসি কখন নেই। ভীষণ দেখতে ইচ্ছা করতেছে তোকে, আয়না একবার একবার চোখের দেখা দেখে নেই। নীল জানে হঠাৎই উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। না চাইতেও নীল শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু শেষবার, তবে আমি বাড়িতে নয়, আপনার অফিসে আপনার সাথে দেখা করব। আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল নীল। নীল বোকা নয়, ও জানে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবরটা মার্কেটে রটে যাবার পরেই হঠাৎ শশাঙ্কবাবু ওকে মিস করা শুরু করেছে। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই ল্যাপটপটা ওপেন করে ইন্টারনেটে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর যাবতীয় তথ্য জেনে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু কথা হলো, সত্যি কি রায়চৌধুরী গ্রুপ ডুবতে চলেছে? হঠাৎ এত বছর পর শশাঙ্কবাবু মরিয়া হয়ে নীলকে খোঁজা শুরু করলো কেন? নীলকে তার কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে থ্যাঙ্কস জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
নিজের ওয়াইফকে একটা গিফট দিলে যে এতগুলো কথা শুনতে হবে তা জানতো না নীল। আদ্রিতার কোম্পানির সাথে সম্প্রতি একটা বিদেশি কোম্পানির ডিল ফাইনাল হয়েছে। সেই সূত্রে বাড়িতে আজ উপহারের বন্যা বইতেছে। এমন সময় একটি বড় গিফট নিয়ে এগিয়ে আসলো বাড়ির কাজের লোক আর বলতে লাগলো, দিদিমণি, উপহারটা আপনার জন্য বিজন দাদা পাঠিয়েছেন। বিজনের কথা শুনে আদ্রিতার মুখ যেমন হাসিতে ফুটে উঠলো, তেমনি নীলের মুখ রাগে কালো হয়ে গেল। বিজন হলো আদ্রিতার ইনভেস্টরম্যান এবং বন্ধু, তবে নীল বিজনকে একদমই দেখতে পারে না। বক্সটা খুলতে আদ্রিতা দেখতে পেল একটা হার। সেটা দেখে আদ্রিতা খুশি হয়ে গেল। আর সেখানে একটা চিরকুট ছিল আর তাতে লেখা ছিল, কংগ্রাচুলেশন আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরে তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এটা পরে আদ্রিতা অনেক খুশি হয়ে যায়। নীল এটা শুনে আদ্রিতাকে বলে, বিজন এসব করতেছে তোমাকে ইমপ্রেস করার জন্য। তখন আদ্রিতা রেগে বলে, নিজের তো ক্ষমতা নেই কিছু কিনে দেওয়ার জন্য, অন্যটার দিকে কেন হিংসা করতেছো? ঠিক আছে, আজকে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট এনে দাও, যার দাম 50,000 টাকার মতো, আর সেটা পরে আমি ডিল সাইন করব। তুমি কি পারবে সন্ধ্যার আগে আমাকে একটা দামি গিফট কিনে এনে দিতে? নীল বলে ওঠে, পারবো, শুধু দুহাই তোমার, বিজনের সাথে ডিনারে যেও না। কথাটি যেন মনে থাকে। সেন পরিবার শহরের অন্যতম ধনী পরিবার, তবে এই পরিবারে কোনো নিন্দু কেউ সুখী পরিবার হিসাবে অপবাদ দিবে না। পাহাড় পরিমাণ চিন্তা নিয়ে না খেয়ে ভাঙ্গা স্কুটিটি নিয়ে বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল একটি পোস্টারের উপর, যাতে লেখা ছিল, রক্তদান জীবনদান, এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল বুঝে গেল পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের রক্ত অনেক রেয়ার ও পজিটিভ, বাজারে এর চাহিদা অনেক। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার মানুষের জন্য গিফট কিনবে। নিজের ভালোবাসার প্রমাণ করতে চায় নীল। ঠিকানাতে পৌঁছাতেই ডাক্তার লুফে নিল নীলকে। নীল 2 বোতল রক্ত দিল আর 30,000 টাকা পেয়ে গেল। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে, কিন্তু ডাক্তাররা তাতে রাজি হয় না। 30,000 টাকা নিয়ে নীল হাসপাতাল থেকে বেরিয়ে এলো। নীলের মাথাটাও ভীষণ ঘুরতেছিল আর পায়েও সে খুব একটা শক্তি পাচ্ছিল না। নীল ঘড়িতে তাকাতে চমকে ওঠে। ঘড়িতে তখন 2টা বাজছিল। নীলের চাই আরো 20,000 টাকা, হাতে সময় বেশি নেই। হঠাৎ নীলের চোখে অন্ধকার নেমে আসলো। সোজা গিয়ে নীল ধাক্কা মারলো একটা ফুড ট্রাকের উপর। মালিক বেরিয়ে এসে বলতে লাগলো, কি সব লোক, সকাল থেকে একটা লোক খুঁজতেছি পার্টিতে ওয়েটারের কাজের জন্য, তার মধ্যে আবার এসব উটকো ঝামেলা। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে নীলের বুকটা কেঁপে উঠল। ঘড়িতে তখন 3:30 বাজে। নীল বলে ওঠে, ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওই ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার কাজটা। 20,000 টাকা জোগাড় করতে হবে সন্ধ্যার আগে আমাকে। সে বলে, ঠিক আছে, একটা পার্টি আছে, সেখানে লোকদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এসব পারবেন তো আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 টাকা দেব, চলবে নাকি? প্রস্তাবটা লুফে নিল নীল। টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেনের বাগান বাড়িতে আজ বড়লোক বউদের কিটি পার্টি চলতেছে। সেখানে গিয়ে নীল নিজের নোংরা কাপড় রেখে ওয়েটারের ড্রেস পরে নিল। লোকটা বলে উঠলো, দাঁড়িয়ে আসছো কেন, খাবার সার্ভ করো। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো নীল। লোকের এঁটো কাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় শেষ করে সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে কমল বাবুর 15,000 টাকা নিয়ে 20,000 টাকা হলো নীলের কাছে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। মনে মনে ভাবলো, আদ্রিতা, আজকে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর নীল সব ধরনের বড় বড় মার্কেট খুঁজে অবশেষে একটা মার্কেটে এসে নীল রঙের একটা দামি ড্রেস পছন্দ করলো। তবে বিল মেটাতে গিয়ে আসল ঝামেলাটা হলো। এত মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা কোথায় গেল? নীলের মনে পড়লো সে নিজের জামা কাপড় ছেড়ে তো ওয়েটারের ড্রেস পরেছিল। সারা পার্টি চলা অবস্থায় ওই টাকাটা ছিল ওর পড়ে থাকা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে নিয়েছে টাকাটা। মাথায় বাজ পড়লো নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বের হবে আদ্রিতা। কি হলো, পেমেন্টটা তো করুন, বলতে লাগলো দোকানদার। নীল বলে, দাদা, আমি পুরো টাকাটা নিয়ে এসেছিলাম, তবে 30,000 টাকা চুরি হয়ে গিয়েছে। ড্রেসটা আমাকে দিন, বাকি টাকাটা আমি দিয়ে দেব, কথা দিলাম। দোকানদার বলতে থাকে, যে অবস্থায় দোকানে এসেছিলেন দেখেই বুঝেছিলাম, কেনার তো মুরুত নেই। এই কে আছিস, একে গলা ধাক্কা দিয়ে বের করে দে তো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরে আসলো নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালা পরিয়ে দিল নীলকে। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম। নীল সিঁড়ির দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল, কারণ বিজনের দেওয়া ড্রেসটা পরেই আসতেছিল আদ্রিতা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলার সুযোগও দিল না, যেন ও জানতোই নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে নিজের রুমে চলে আসলো নীল। পাশের ঘর থেকে টিভিতে একটা নিউজ শুনে স্থির হয়ে গেল নীল।
শুনতে পায় দেশের অন্যতম এবং বৃহত্তম নির্মাণ সংস্থা রায়চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেড এর ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ ব্যস্ত হয়ে নিজের সস্তা ফোনটি উঠিয়ে নিল নীল। দেখল 40টা মিস কল আর 10টা টেক্সট মেসেজ। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল কলটা রিসিভ করতে ওদিক থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। নীল বলে উঠল, হ্যাঁ বলুন শশাঙ্ক রায়চৌধুরী। শশাঙ্ক বলতে লাগলো, কেমন আছিস দাদু ভাই, তোকে অনেক মিস করি। নীল বলল, এতগুলো বছর লেগে গেল আমাকে মিস করতে? সে বলে, জানি দাদু ভাই তুই অনেক রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে রেগে থাকারই কথা। তবে বিশ্বাস কর, এতগুলো বছর আমি তোর কথা না ভেবে একটা মুহূর্তও কাটাতে পারি নাই। খবরে শুনলাম রায়চৌধুরী গ্রুপ নাকি ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়লো নাকি। সে বলতে থাকে, তোর কি ধারণা এতদিন পরে তোর সাথে বিজনেস ম্যাটার নিয়ে আমি কল করেছি? না রে দাদু ভাই, আমি তো তোর গলাটা শুনবো বলে কল করেছি। নীল বলে ওঠে, গলা তো শুনেছেন, তাহলে এখন রাখি। না না, ফোনটা রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের মন তো অনেক বড়। নীল বলে ওঠে, আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আপনারাও ভালো থাকেন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক বলে, কিন্তু দাদু ভাই আমি তো একবারেই ভালো নেই। নীল বলে, কেন, কি হয়েছে? শশাঙ্কবাবু হাড়ে হাড়ে জানতো যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে মেনে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করতেছিল তিনি, কারণ নীলের কাছেই আছে রায়চৌধুরী গ্রুপকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো জবাব দিচ্ছে এখন, কখন আসি কখন নেই। ভীষণ দেখতে ইচ্ছা করতেছে তোকে, আয়না একবার চোখের দেখা দেখে নেই। নীল জানে হঠাৎই উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। না চাইতেও নীল শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু শেষবার, তবে আমি বাড়িতে নয় আপনার অফিসে আপনার সাথে দেখা করব। আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল নীল। নীল বোকা নয়, ও জানে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবরটা মার্কেটে রটে যাবার পরেই হঠাৎ শশাঙ্কবাবু ওকে মিস করা শুরু করেছে। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই ল্যাপটপটা ওপেন করে ইন্টারনেটে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর যাবতীয় তথ্য জেনে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু কথা হলো, সত্যি কি রায়চৌধুরী গ্রুপ ডুবতে চলেছে? হঠাৎ এত বছর পর শশাঙ্কবাবু মরিয়া হয়ে নীলকে খোঁজা শুরু করলো কেন? নীলকে তার কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে থ্যাঙ্কস জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।